আচ্ছা, আমরা আজকে সেরেব্রাল কর্টেক্সকে নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনা ফ্রন্টাল লোব এর ভেতরে সীমাবদ্ধ থাকবে। তো প্রথমেই আসো, ফ্রন্টাল লোবটা কোথায় অবস্থিত আমরা সেটাকে একটু দেখি। সেটাকে দেখার জন্য আমরা এখানে একটা ডায়াগ্রামকে এঁকেছি। এই ডায়াগ্রামটাতে আমরা মূলত আমাদের সেরেব্রাল কর্টেক্সকে ফোকাস করার চেষ্টা করছি, এবং এটা হচ্ছে একটা সাইড ভিউ। মানে আমাদের মস্তিষ্ককে আমরা যদি একটা পাশ থেকে দেখি তাহলে দেখতে অনেকটা এরকম হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সাইড, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সাইড। আমরা চাইলে আমাদের সেরেব্রাল কর্টেক্সকে অনেকগুলো লোবে ভাগ করতে পারি। এই ভাগ করার প্রিন্সিপালটা এরকম যে যেই লোবটা যেই বোনসের নিচে থাকবে সেই লোবটার নামকরণ সেই বোনস অনুযায়ী হবে। যেমন এখানে আমাদের ফ্রন্টাল বোন থাকে, যার ফলে এই লোবটার নাম হচ্ছে ফ্রন্টাল লোব। তেমনি এটার নাম হচ্ছে প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। এখন কথা হচ্ছে আমরা এই লোভগুলোকে একটা থেকে আরেকটাকে কীভাবে পৃথক করব। একটা থেকে আরেকটাকে পৃথক করার জন্য কিছু বাউন্ডারি আছে। যেহেতু আমরা আজকে ফ্রন্টাল লোব নিয়ে কথা বলছি, তাহলে আমরা আজকে ফ্রন্টাল লোবের বাউন্ডারি সম্পর্কে একটু জানি। প্রথমেই আমরা ফ্রন্টাল লোবকে যদি প্যারাইটাল লোব থেকে ভাগ করতে চাই, তাহলে আমরা এখানে একটা সালকাস দেখতে পাচ্ছি, একটা বাউন্ডারি দেখতে পাচ্ছি। এটাকে বলা হয়ে থাকে সেন্ট্রাল সালকাস। তাহলে আমরা যদি এখানে এক লিখি তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল সালকাস। এবং আমরা যদি আমাদের ফ্রন্টাল লোবকে টেম্পোরাল লোব থেকে ভাগ করতে চাই, তাহলে আমরা এখানে যেই সালকাসটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে ল্যাটারাল সালকাস। এখন কথা হচ্ছে আমাদের এখানে যে এতগুলা কালার দেখা যাচ্ছে এগুলোর কারণটা কি। আমরা চাইলে আমাদের ফ্রন্টাল লোবকে ফাংশনালি, মানে তারা কি কাজ করছে এর উপর ভিত্তি করে আরও কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন আমাদের এখানে সেন্ট্রাল সালকাসের অ্যান্টেরিয়রলি যেই স্ট্রাকচারটাকে দেখা যাচ্ছে এটাকে বলা হয়ে থাকে প্রাইমারি মোটর কর্টেক্স। আমাদের এই প্রাইমারি মোটর কর্টেক্স ভলেন্টারি মুভমেন্টের জন্য দায়ী। ভলেন্টারি মুভমেন্ট বলতে সে আমাদের স্কেলেটাল মাসেলের ভলেন্টারি মুভমেন্টগুলোর জন্য দায়ী। আমরা পরবর্তীতে এই ফাংশনগুলোর একদম ডিটেলসে যাব, আমরা শুধুমাত্র এখন একটু পরিচিতিমূলক আলোচনা করছি। আমরা যদি আমাদের প্রাইমারি মোটর কর্টেক্সের আরেকটু সামনে যাই, অ্যান্টেরিয়রলি আমরা দেখতে পাবো একটা স্ট্রাকচারকে, যেটাকে বলা হয়ে থাকে মোটর অ্যাসোসিয়েশন কর্টেক্স। আমাদের এই মোটর অ্যাসোসিয়েশন কর্টেক্স মূলত দুইটা স্ট্রাকচার দ্বারা তৈরি। একটাকে বলা হচ্ছে প্রি মোটর কর্টেক্স, আর একটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি মোটর কর্টেক্স। তো আমাদের এই মোটর অ্যাসোসিয়েশন কর্টেক্স কাজটা কী করে? মোটর অ্যাসোসিয়েশন কর্টেক্স আমাদের মুভমেন্টের জন্য প্ল্যানিং করে, মুভমেন্টগুলোর সিকোয়েন্স ঠিক করে দেয়, এবং মুভমেন্টগুলোর জন্য আমাদের যে এক্সিকিউশনের প্রয়োজন হয় সেটাকে তারা নিয়ন্ত্রণ করে। মোটর অ্যাসোসিয়েশন কর্টেক্স এর সামনেই এর অ্যান্টেরিয়রলি আরেকটা স্ট্রাকচারকে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ডস। ফ্রন্টাল আই ফিল্ডস নাম থেকে বোঝা যাচ্ছে এটা চোখ নিয়ে কাজ করছে। চোখের কি কাজটা তারা করছে? চোখের ভলেন্টারি র্যাপিড মুভমেন্টের ক্ষেত্রে তারা ভূমিকা রাখতেছে। তাহলে আমাদের এই ফ্রন্টাল আই ফিল্ড মূলত ভলেন্টারি র্যাপিড আই মুভমেন্টে ভূমিকা রাখে। তারপর আমরা এখানে সামনে এত বড় যে একটা স্ট্রাকচারকে দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্স অনেকগুলো কাজ করে, যেমন এটা আমাদের মেমোরি এবং লার্নিংয়ের সাথে জড়িত, এটা আমাদের মোটর প্ল্যানিংয়ের সাথে জড়িত, এটা আমাদের পার্সোনালিটি এবং বিহেভিয়ার এর সাথেও জড়িত। এছাড়াও আমরা এখানে আরও একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটাকে বেগুনি কালারে আমরা হাইলাইট করেছি। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ব্রোকাস এরিয়া। একটা কথা বলে নেওয়া ভালো যে ব্রোকাস এরিয়া একটা যদি রাইট হ্যান্ডেড পার্সন হয়, ডানহাতি পার্সন হয়, তাহলে সাধারণত এই ব্রোকাস এরিয়া তার লেফট হেমিস্ফিয়ারে থাকে, এবং যদি একটা বামহাতি মানুষ হয় তাহলে সেটা তার ডান পাশে থাকবে। কাজটা কী করে আমাদের ব্রোকাস এরিয়া? ব্রোকাস এরিয়া আমাদের স্পিচের জন্য যে মাসেলগুলোর প্রয়োজন সেই মাসেলগুলোকে নিয়ন্ত্রণ করে। এখন আসো আমরা আমাদের এই ফ্রন্টাল লোবের প্রতিটা ইন্ডিভিজুয়াল এরিয়া সম্পর্কে জানি। প্রাইমারি মোটর কর্টেক্স, এটাকে আরও বলা হয়ে থাকে প্রিসেন্ট্রাল জাইরাস। আমাদের প্রাইমারি মোটর কর্টেক্স কোথায় অবস্থিত? আমরা যদি চিত্রটার দিকে একটু লক্ষ্য করি, সেন্ট্রাল সালকাসের ঠিক অ্যান্টেরিয়রলি অবস্থিত। প্রাইমারি মোটর কর্টেক্স কী কাজ করে সেটা জানার পূর্বে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে ব্রডম্যান। ওই বিজ্ঞানী কী করেছিলেন? তিনি আমাদের মস্তিষ্কের টিস্যুগুলোকে স্লাইডের নিচে পর্যবেক্ষণ করেছিলেন, এবং তিনি দেখলেন যে আমাদের মস্তিষ্কের টিস্যুগুলোতে কিছু কিছু ডিফারেন্স পাওয়া যাচ্ছে, এবং সেই ডিফারেন্সের ভিত্তিতে উনি আমাদের হিউম্যান ব্রেইনকে 47টা ভাগে ভাগ করেছিলেন, যার প্রতিটা ভাগকে বলা হচ্ছে একটা একটা করে ব্রডম্যান এরিয়া। আমরা যদি প্রাইমারি মোটর কর্টেক্সের ব্রডম্যান এরিয়াটা জানতে চাই,
সেটা হচ্ছে ব্রডম্যান এরিয়া 4। তাহলে আমাদেরকে এটা একটু জেনে নিতে হবে যে ব্রডম্যান এরিয়া কত। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রাইমারি মোটর কর্টেক্স। এই প্রাইমারি মোটর কর্টেক্স কী করে, তার থেকে কিছু ফাইবারকে ডিসেন্ড করে। এই ফাইবারগুলো এসে আমাদের ব্রেন স্টেমে কিছু ফাইবারের সাথে মিলিত হয় এবং ফাইবারগুলো আরও ডিসেন্ড করে এবং আমাদের স্পাইনাল কর্ডে এসে কিছু ফাইবারের সাথে মিলিত হয়। আমাদের ব্রেন স্টেমে যে ফাইবারগুলোর সাথে মিলিত হয় আমরা সেগুলো চাইলে একটু জানতে পারি। প্রথমেই আমরা এখানে যেই ফাইবারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভ মানে এটা হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভ 5। এই ক্রেনিয়াল নার্ভ 5 এই গিয়ে কী করে, এই গিয়ে আমাদের কিছু মাসেলকে সাপ্লাই দেয়, যেই মাসেলগুলো আমাদের মাস্টিকেশন বা চুইংয়ের সাথে জড়িত। তার মানে আমাদের ট্রাইজেমিনাল নার্ভ বা ক্রেনিয়াল নার্ভ 5 গিয়ে আমাদের মাস্টিকেশনের যে মাসেল সেগুলোকে ইনারভেট করবে। পরবর্তীতে আমরা আরেকটা ফাইবার দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ফেশিয়াল নার্ভ মানে ক্রেনিয়াল নার্ভ 7। আমাদের এই ক্রেনিয়াল নার্ভ 7 নাম থেকে বোঝা যাচ্ছে সে কোন মাসেলগুলোকে ইনারভেট করবে। সে গিয়ে মূলত আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনের সাথে যেসব মাসেল জড়িত সেই সব মাসেলকে ইনারভেট করবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াসকে। এটা থেকে আমাদের অনেকগুলো ফাইবার আসে, যেমন ক্রেনিয়াল নার্ভ 9, 10, 11। ক্রেনিয়াল নার্ভ 9কে বলা হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, 10কে বলা হচ্ছে ভেগাস অ্যান্ড 11কে বলা হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ। এখন কথা হচ্ছে আমাদের এই নার্ভগুলা কোন ধরনের মাসেলকে সাপ্লাই দিবে। এগুলো আমাদের ফ্যারিংসের মাসেলকে সাপ্লাই দিবে, ইউভুলাকে সাপ্লাই দিবে, সফট প্যালেটকে সাপ্লাই দিবে, ল্যারিংসকে সাপ্লাই দিবে। পাশাপাশি আমাদের এই যে 11th নার্ভ অ্যাক্সেসরি নার্ভ, এটা গিয়ে আমাদের নেকের স্টার্নোক্লাইডোমাস্টয়েড এবং ট্রাপিজিয়াস মাসেল, এই মাসেলগুলোকে সাপ্লাই দিবে। এছাড়াও আমরা এখানে আরও একটা নার্ভকে দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ বা ক্রেনিয়াল নার্ভ 12। আমাদের এই ক্রেনিয়াল নার্ভ 12 গিয়ে নাম থেকেই বোঝা যাচ্ছে কোথায় ইনারভেট করবে, এটা আমাদের টাঙে ইনারভেট করে। তাহলে আমরা দেখলাম আমাদের হেড অ্যান্ড নেকের অনেকগুলো স্কেলিটাল মাসেলকে এখান থেকে অনেকগুলো ফাইবার গিয়ে ইনারভেট করতেছে। এছাড়াও আমাদের এখানে স্পাইনাল কর্ড থেকে কিছু ফাইবার যাবে, সেগুলো গিয়ে আমাদের অন্য অন্য মাসেল যেমন আমাদের লিম্স বা হাত পায়ের মাসেল এবং ট্রাঙ্কের যে স্কেলিটাল মাসেলগুলো আছে সেই স্কেলিটাল মাসেলগুলোতে ইনারভেট করবে। এখন দেখো হেড নেক অথবা আমাদের লিম্স ট্রাঙ্ক এর স্কেলিটাল মাসেলগুলোকে সাপ্লাই দেওয়ার মাধ্যমে এই নার্ভগুলো আসলে কি কাজ করছে তোমাদেরকে আমি একটু আগেই বলে আসছি, সেটা হচ্ছে ভলেন্টারি মুভমেন্টে হেল্প করছে। তাহলে আমাদের এখানকার প্রাইমারি মোটর কর্টেক্স মূলত কোন কাজটা করছে, সেটা আমাদের ভলেন্টারি মুভমেন্টে হেল্প করছে। কিভাবে আমরা দেখলাম। এখন কথা হচ্ছে আমাদেরকে এখানে একটা টার্ম শিখতে হবে, সেটা হচ্ছে যেই ফাইবারগুলো এসে আমাদের এখানকার ব্রেন স্টেমের কিছু ফাইবারের সাথে কানেক্টেড হচ্ছে বা আমাদের ক্রেনিয়াল নার্ভগুলোর সাথে কানেক্টেড হচ্ছে, সেই অংশটাকে বলা হচ্ছে কর্টিকো ভালভার ট্র্যাক্ট। সেটাকে বলা হচ্ছে কর্টিকো ভালভার ট্র্যাক্ট। এবং যেগুলো এসে আমাদের স্পাইনাল কর্ড থেকে গিয়ে আমাদের লিম্স এবং ট্রাঙ্ককে সাপ্লাই দিচ্ছে সেগুলোকে কি বলা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই বিটঘুটের ডায়াগ্রামটা আসলে কি। আমরা একটু সহজ করে এটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। আমরা চিত্রটাকে আর একটু বড় এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আসলে আমরা কোন জায়গার চিত্র এখানে এঁকেছি সেটা যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি মোটর কর্টেক্স এর এই বরাবর আমরা একটা স্লাইস নিয়েছি এবং সেখান থেকে আমরা এই স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মিডিয়াল সাইড এবং এটা হচ্ছে আমাদের ল্যাটারাল সাইড। আমরা এখানকার এই মোটর কর্টেক্সটাকে প্রাইমারি মোটর কর্টেক্সটাকে দেখছি এজন্যই যে আমাদের এই প্রাইমারি মোটর কর্টেক্সের বিভিন্ন পার্ট থেকে আমাদের বডির বিভিন্ন জায়গায় মোটর সাপ্লাইটা গিয়ে থাকে। যেমন আমরা যদি মিডিয়াল সাইড এর দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের এখানকার এই মোটর কর্টেক্স থেকে মূলত আমাদের ফুট, লেগ, জেনিটালিয়া, হিপ মানে এক কথায় আমাদের লোয়ার এক্সট্রিমিটি যেই অংশটা, এই লোয়ার এক্সট্রিমিটিতে আমাদের এই মিডিয়াল সাইড থেকে যেসব নিউরন, এখান থেকে অনেকগুলো নিউরন বের হচ্ছে, যেসব মোটর নিউরন যাচ্ছে সেই মোটর নিউরনগুলো সাপ্লাই দিচ্ছে। আমরা যদি মিডিয়াল থেকে ল্যাটারালের দিকে যেতে থাকি তাহলে আমরা দেখব যে আমাদের শোল্ডার, হ্যান্ড, হেড, ফেস, টাং, ল্যারিংস যথাক্রমে দিক থেকে এদিকে আমরা দেখব। তার মানে আমরা যতই মিডিয়াল থেকে ল্যাটারালের দিকে যাওয়ার চেষ্টা করব ততই আমরা দেখব যে আমরা আমাদের আপার এক্সট্রিমিটি এবং আমাদের